এটুকু জানার অধিকার থাকবে যে আমার নামটি কেন বাদ? 1 কোটি রোহিঙ্গা খুঁজে না পেয়ে ক্লান্ত নির্বাচন কমিশন, এসআইআর ইটসেলফ একটা ফ্যাসিবাদী প্রজেক্ট। এ কাদের গণতন্ত্র? কারুর ক্ষমতা নেই এদেরকে অন্য দেশে পাঠানো। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ভোটে কতটা প্রভাব ফেলবে, এই প্রশ্নটা কিন্তু যবে থেকে এসআইআর শুরু হয়েছিল বারবার উঠেছে। রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, তারই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে যে মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে বেশি করে নাম বাদ গিয়েছে, তাদের বৈধ নথি রয়েছে, তারপরেও তারা ট্রাইব্যুনালে লাইন দিচ্ছেন। আবার কিছু কিছু রিপোর্ট বলছে, বিশেষ করে একটি রিপোর্ট সামনে এসেছে যে রিপোর্টে দেখা যাচ্ছে যে 63% হিন্দুদের নাম বাদ গিয়েছে এসআইআর এ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুমন কল্যাণ মৌলিক। স্যার, এই যে বিভিন্ন রিপোর্টগুলি সামনে আসছে, কি মনে হচ্ছে? কারণ একটা সাম্প্রদায়িক রাজনীতির উত্থানও আমরা দেখেছি গত কয়েক বছরে বাংলার বুকে ঘটেছে। হিন্দু মুসলিম এই যে একটা বাইনারি, এই যে ভোটের বাইনারি, তো আলটিমেটলি তাহলে কি প্রভাব পড়বে ভোটে, এবং আলটিমেটলি এই ভোটাররা তাদের উপরেই বা কি প্রভাব পড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাইনারির যে রাজনীতি, সেই রাজনীতিকে আরো তীব্র করার জন্য এসআইআর, এটা গেল প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে এটা আমাদের বলতেই হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বাংলায়, তারও নির্দিষ্ট করে বললে স্বাধীনতা পরবর্তী বাংলায়, এটা সবচেয়ে বড় বিপর্যয়। এই কারণে বিপর্যয় কারণ রাজনীতিতে কে জিতবে কে হারবে এই প্রশ্নটা জারি থাকবে, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 90 লক্ষ সহনাগরিককে বাদ দিয়ে আমরা নির্বাচন করতে চলেছি, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিপর্যয়। এই বিপর্যয়কে সাধারণভাবে যে ন্যারেটিভ গুলো তৈরি করা হচ্ছে, যে গতবারের সঙ্গে জেতা হারার পার্থক্য বা হিন্দু মুসলমান, এই গল্পটা আসলে মূল বিষয়টাকে সরিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে ভারতবর্ষ 1950 সালের 26শে জানুয়ারি সত্যমেব জয়তে উচ্চারণ করে যে ভারতীয় প্রজাতন্ত্র যাত্রা শুরু করেছিল, সেখানে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি, প্রাপ্তবয়স্কের সার্বজনীন ভোটাধিকার, এটাকে আঘাত করা হয়েছে। যদি আপনি আইনের ভাষাতেও দেখেন, এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের একটি মাত্র কেস আমরা জানতে পেরেছি। তাও জানতে পেরেছি কেন না, যে ভদ্রলোক ট্রাইব্যুনালে যার মামলার বিচার হয়েছে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তার ফলে সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করে তার বিষয়টা ফয়সলা করতে বলেছিল। অদ্ভুত ব্যাপারটা, রেজাল্ট যেটা দেখা যাচ্ছে যে সেই ভদ্রলোকের পাসপোর্ট ছিল, তার আধার কার্ড ছিল, এবং কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই তার নাম বাদ হয়েছিল। ট্রাইব্যুনাল তাকে এই অধিকারটা ফিরিয়ে দিয়েছিল। তাহলে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের নির্বাচন কমিশনার যেটা বলেছেন যে এবার চলে গেলেও নাম ভোটাধিকার না দিতেও পারলেও এটা খুব সমস্যার কারণ নয়, সুপ্রিম কোর্টও বলেছে। এটা কিন্তু একটা সাংবিধানিক আঘাত। যে প্রতিষ্ঠানের কারণে আমার ভোটাধিকার চলে যাচ্ছে তার কোথাও দায়বদ্ধতা নেই, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমি আমার ভোটাধিকার হারাচ্ছি, এর চেয়ে বড় বিপর্যয় আর কিছু। এখন যদি আপনি ভোটের ফলাফলের কথা বলেন, সেটা তো অন্য প্রশ্ন। তার কারণ হচ্ছে যে ভোট আরো বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, কিন্তু যে মানুষটা এই খেলাটার বাইরে হয়ে গেল, যাকে আপনি গোলপোস্টের বাইরে করে দিলেন, তার কাছে গোটা বিষয়টা কিন্তু আর ভোট নেই। তার কারণ হচ্ছে যে সেই বিখ্যাত কথা, গতকালই একজন রাজনৈতিক দল যারা এই এসআইআর কে সাপোর্ট করছে তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা বলছেন যে আমি মনে করি যাদের নাম নেই তারা দেশদ্রোহী। তার মানে দেশদ্রোহিতা, নাগরিকত্ব হারিয়ে যাওয়া, যে নাগরিকত্বকে বিচার করার কোনো সাংবিধানিক অধিকার ভারতের নির্বাচন কমিশনের নেই, সেই সবকিছুকে জোড়া দিয়ে একটা ভয়ের, সন্ত্রাসের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দ্বারা। বিহারের উপমুখ্যমন্ত্রী তিনিও বাংলায় ভোট প্রচারে এসে বলেছেন যে বিহারে এসআইআর যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে তাহলে এই লোকগুলো যারা দের নাম থাকবে না, তাহলে তাদের ভবিষ্যৎ কি? এই ভবিষ্যতের প্রশ্নে কেউ কিছু জানে না। 2 নম্বর, কেন তারা ট্রাইব্যুনালে যাবে এটাও কেউ জানে না। আমার কথা হচ্ছে যে গোটা প্রক্রিয়াটাতে আমরা যে আশঙ্কাটা প্রকাশ করেছিলাম, আপনাদের চ্যানেলেও আমি এর আগে এই কথাটাই বলেছিলাম যে দেখুন, এটা দুটো স্তর আছে। একটা ন্যারেটিভ এরকম, আপনি আজকে প্রথমে কথায় উল্লেখ করলেন যে একটা ন্যারেটিভ এরকম তৈরি করা হচ্ছে যে 60
শতাংশ হিন্দু, 40% মুসলিম, এটা কিন্তু অর্ধ সত্য। অর্ধ সত্য কখনোই আমাদের সত্যের কাছে পৌঁছয় না। কারণ আমরা যদি দুটো স্তরে গোটা ব্যাপারটাকে না দেখি, যে প্রথম স্তরটা ছিল যারা আনম্যাপ, যারা স্থানান্তরিত, যারা মৃত, সেখানে হিন্দুদের নাম বেশি বাদ যাবে, এটাই তো স্বাভাবিক। জনসংখ্যার 80% লোক যে ধর্মাবলম্বী, তার আগের কথাটাই যাবে। কিন্তু তর্কটা শুরু করতে হবে দ্বিতীয়টাতে। 1 কোটি রোহিঙ্গা খুঁজে নেওয়ার পরে, খুঁজে না পেয়ে ক্লান্ত নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যে জাদু টোনাটাকে হাজির করেছে, তাতে যেভাবে লোকদের নাম বাদ দেওয়া গেছে, সেইখানে আপনি হিসাবটা করুন। এবং এক্ষেত্রে নির্দ্বিধায় আমি যেটা বলতে পারি, গোটাটাতে টার্গেট সাজানো হয়েছে। টার্গেট 1 মুসলমান, টার্গেট 2 হচ্ছে মহিলা, আর 3 হচ্ছে হিন্দুদের মধ্যেও যারা মতুয়া, দলিত, তারা। এই লক্ষ্যটাই কিন্তু এখানে রয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনি শেষে মতুয়া বললেন, কিন্তু এই মতুয়ারা কেন টার্গেট হবে না? এই মতুয়ারা তো বিজেপির ভোট ব্যাংক। মানে যদি বিজেপিকে সাহায্য করা উদ্দেশ্য হয়, বিজেপিকে সুবিধে করে দেওয়া উদ্দেশ্য হয়। দেখুন, এটাকে আপনি যেভাবেই দেখুন না কেন, আমার মনে হয় এর একটা বড় কারণ হচ্ছে যে এক্ষেত্রে তারা যে প্রতিষেধকটা এনেছে, তারা মতুয়াদের কেসটা কোল্যাটারাল ড্যামেজ হিসেবে চিহ্নিত করছে, কিন্তু তারা একটা প্রতিষেধক এনেছে। আপনি লক্ষ্য করুন, এই গোটা পর্ব জুড়ে মতুয়া সম্প্রদায়ের একজন বিজেপির নেতা বাড়িতে এবং তার আশেপাশে অফিস খুলেছিলেন যে তাদের সিএতে নাগরিকত্ব দেওয়া হবে। তার মানে তাদের জন্য একটা প্ল্যান বি রেডি আছে। কিন্তু একটা তো ইয়ারস্টিক তৈরি করতে হবে। একটা অন্যায় ইয়ারস্টিককে তৈরি করা হলে সেই ইয়ারস্টিকে কিছু কোল্যাটারাল ড্যামেজ হবে, এবং এই ড্যামেজটা এই মাত্রায় হয়ে যাবে, এটা বিজেপির হিসেবের মধ্যে ছিল না। এই জন্যই মতুয়া গড়ে এত লোক হয়ে গেছে। এবং আরেকটা আপনি জিনিস দেখুন, যে যারা এইখানে সবচেয়ে বেশি ম্যাটার করে, আমরা অর্ধেক আকাশ বলছি, আপনি গোটা পর্বটা জুড়ে দেখুন, সেখানে কিন্তু মহিলাদের উপর একটা ব্যাপক আক্রমণ হয়েছে। আপনি যদি বিহারের এসআইআর এর অভিজ্ঞতা দেখেন, আমরা এরপরে উত্তরপ্রদেশ বা অন্যগুলোকে আরো ডেটা ওয়াইজ বিশ্লেষণ করতে পারবো, সেখানে মহিলাও কিন্তু একটা টার্গেট। কারণ আজকে যারা ভারতবর্ষ চালাচ্ছে, তারা যে পিতৃতন্ত্রের কথা বলে, যে তাদের রাজনৈতিক দর্শনের কথা বলে, সেখানে মহিলাদের সমাজের জীবনে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কোনো স্থান নেই। তাই মহিলারা তাদের আক্রমণের লক্ষ্যবস্তু। সুমনবাবু, একটা বিষয় আপনি প্রথমের দিকে বলছিলেন যে 90 লক্ষ মানুষকে বাদ রেখে, এখানে আমি যদি ধরেও নেই যে পুরো 90 লক্ষ নয়, কারণ প্রথমে খসড়া তালিকায় 58 লক্ষ যে বাদ গিয়েছিল, সেখানে না হয় অ্যাবসেন্ট রয়েছে, মৃত রয়েছে, স্থানান্তরিত রয়েছে, এই ভোটারগুলো ঠিক আছে, এটার একটা লজিক আছে যে এদেরকে বাদ দেওয়া যায়। কিন্তু যে 60 লক্ষ বিবেচনাধীন ছিল, যে 60 লক্ষ ভোটার, তার মধ্যে থেকে 27 লক্ষের বেশি ভোটার তাদের বাদ দেওয়া হয়েছে। তো তাদের তো বৈধ নথিপত্র রয়েছে, তারা আগেও জমা দিয়েছে, কিন্তু এই যে বানানের কিছু তারতম্য, এই যে ছোট ছোট ভুল, সেটার কারণে, সেটার দায় কি ভোটারের? সেটা তো নির্বাচন কমিশনই সাইটে তুলেছিল পূর্বে, একদম যখন তাদের ভোটার তালিকায় নামটা উঠেছিল, নির্বাচন কমিশনের তরফেই উঠেছিল। দেখুন, একটা কথা হচ্ছে যে যে কোনো সাংবিধানিক প্রক্রিয়াতে একজন নাগরিক হিসাবে আমি আপনি কি এক্সপেক্ট করি, সেটা হচ্ছে প্রক্রিয়াটার মধ্যে স্বচ্ছতা থাকবে। আপনি বলুন যে ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসে কখনো কি এরকম হয়েছে যে ভোটার লিস্ট তৈরি বা আপনার যেটা আমরা আলোচনা করছি সংশোধনের ক্ষেত্রে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে? আদালত বিচার করছে, তার মানে এখানে তো গোড়াতে গলদ আছে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে, এই স্টেটমেন্টটাও তো লুকোনো যাবে না, যেটা নির্বাচন কমিশন বলেছিল, যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ফলে কিছু ব্যাকফায়ার হয়েছে। তাহলে প্রত্যেকটাতেই কিন্তু যে লোকটা রিসিভিং এন্ডে আছে, অর্থাৎ একজন নাগরিক যাকে আজকে আমরা আমাদের এই প্রক্রিয়া লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তার তো কোনো অপরাধ নেই। এবং 2 নম্বর আরো বিষয় হচ্ছে যে ন্যাচারাল জাস্টিসে আপনি যদি দেখেন, তাহলে অন্তত আমার তো এটুকু জানার অধিকার থাকবে যে আমার নামটি কেন বাদ, এবং আদালতে বলুন বা কোনো ফোরামে বলুন, অন্তত আমি আমার নিজের বক্তব্যটা পেশ করার সুযোগ পাবো। 5 পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছর আমরা পরিশ্রম, নিষ্ঠা আর সাহসে ভর করে একটা ভিন্ন স্বর তুলে ধরার চেষ্টা করেছি। আমরা গিগ শ্রমিকদের নিয়ে কথা বলেছি সমস্ত প্রান্তজনকে নিয়ে, আমরা কথা বলেছি প্যালেস্টাইনকে নিয়ে, এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছিলাম। বাংলাদেশে যখন শাটডাউন চলছে, সেই সময় প্রবাসী বাঙালিদের কাছে বাংলাদেশের আত্মীয় পরিজনের খবর তুলে দেওয়ার দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছিলাম। কোনো শাসককে রেয়াত করিনি আমরা। আমরা চাই নাগরিক সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে। ঠিক এই কারণেই আমরা
ডোনেশন ব্যবস্থা চালু করেছি। আপনারা যদি যে কোনো মূল্যের অনুদান আমাদের পাঠান, তবে আমাদের পক্ষে সাহসী স্বাধীন সাংবাদিকতা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই স্ক্রিনে যে কিউআর কোডটি দেখা যাচ্ছে তা ব্যবহার করে আমাদের যে কোনো অঙ্কের অনুদান আপনি পাঠাতে পারেন। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির গোটা প্রক্রিয়াতে মধ্যে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা কি আজও জানতে পেরেছেন যে কেন তাদের নাম বাদ গেছে? এক। 2 নম্বর হচ্ছে যে তারা তাদের যে বয়ান, সেই বয়ান যেটাকে আমরা গণতন্ত্রকে বলা হয় যে সংলাপ নির্ভর, যেখানে মানুষ এবং রাষ্ট্রের প্রতিষ্ঠান তারা কথা বলবে, তাদের অধিকারকে স্বীকৃতি দেবে, এটা একবারও হয়নি। 2 নম্বর আরো কতগুলো জিনিসে গোটা পর্বে যদি আমরা মনে করে দেখি, যে প্রথমে বলা হলো যে যারা 2002-এ নাম ছিল তাদের আত্মীয় স্বজন বা তাদের ছেলে ম্যাপ মেয়ে, করতে এটা হবে। এটা ম্যাপ হয়ে গেলে তাদের নাম অটোমেটিক চলে আসে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি অন্তত এরকম 50টা উদাহরণ শুধু পশ্চিম বর্ধমানে আমার যেখানে বাড়ি আসানসোল মহকুমাতে দেখাতে পারি, যেখানে মা বাবার নাম আছে, 2002-এও ছিল, এবারও আছে, তার ছেলে মেয়ে হয়তো স্টুডেন্ট, রাজ্য তাদের নাম জুড়েই নেই। হয়েছে। এটা রাজ্য জুড়েই হয়েছে। 2 নম্বর হচ্ছে পাসপোর্টের যে নথি, ইভেন পাসপোর্ট যেটা মূলত আমরা বারবার বলি যে পাসপোর্ট সাধারণ মানুষের নথি নয়, সেই পাসপোর্ট আলা লোকেরা দেখা যাচ্ছে যে নাম নেই। এবং এটারও দেখবেন আপনি একটা শ্রেণী চরিত্র কাজ করছে, কেন এটা আমি বললাম যে যে ভদ্রলোক মোথাবাড়িতে যদি আপনি বলেন, মোথাবাড়ির যে এটা বারবার বিতর্কের হ্যাঁ, হ্যাঁ, কেন্দ্রে হ্যাঁ। এসেছে, মোথাবাড়ির একটা নির্দিষ্ট বুথে যেখানে এত বিক্ষোভের কারণ যে 550 মতো লোকের নাম বাদ গেছিল। তারপর যখন এটা মানে এডুকেশনে গেছিল, তারপর যখন লিস্টটা ফাইনালি বেরোলো, যেদিন এই গন্ডগোলটা হয়, সেখানে একজনেরই মাত্র নাম ফিরেছিল, তিনি হচ্ছেন ওই বিধানসভা কেন্দ্রে আজকে রাজ্যের শাসক দলের ক্যান্ডিডেট। অর্থাৎ পলিটিক্যাল ওয়েটেজের কারণে তার নামটা আবার ফিরে এলো। আপনি দেখবেন যে যারা ভোটে দাঁড়াচ্ছে বা ধরুন কোর্ট একটা অর্ডার দিয়েছে, এই অর্ডারটাও আমাদের কাছে খুব অদ্ভুত লাগছে। আমরা হতভম্ব হয়ে গেছিলাম যখন নন্দলাল বসুর বাড়ির লোকেদের নামটা নেই, সেখানে কোর্ট বলছে এদেরটা বিশেষভাবে বিবেচনা করা। কিন্তু আইন তো সবার জন্য, এই ধরনের বিশেষাধিকার প্রয়োগ করে আপনি নন্দলাল বসুর আত্মীয়কে বার করতে পারবেন, আপনি কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক নেতার করবেন, কিন্তু আম জনতা তারা কি হবে? তারা তো আজকে লাইনে দাঁড়িয়ে আছে। যে কোনো ট্রাইব্যুনালের সামনে আপনি যান, কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে মানুষ তাদের রুটি রুজি রোজগার ছেড়ে তারা আজকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য বারবার লাইন দিতে হচ্ছে। একদম। এ দেশে তো গত 15 বছরের ইতিহাস হচ্ছে যে বারবার মানুষকে লাইনে দাঁড় করানো। কখনো আপনি নোটবন্দির নামে দাঁড় করাচ্ছেন, কখনো আপনি ভোটাধিকারের নামে দাঁড় করাচ্ছেন, কখনো করোনার সময় আপনি লোককে মানে এরোপ্লেন চালু রাখছেন আর ট্রেন আর বাস বন্ধ করে দিচ্ছেন। এই কাদের গণতন্ত্র? এটা তো আজকে এই প্রশ্নটা জরুরি। এবং আরেকটা কথা আমি একটু যুক্ত করতে চাই। আমরা এটা বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিখ্যাত জার্মানি সাহিত্যিক গুন্টার ক্রাস বলেছিলেন যে আমরা সবাই ফ্যাসিবাদ বা নাৎসিবাদ কায়েমের জন্য হিটলার বা গোয়েবলসকে দায়ী করি, কিন্তু জার্মানির মধ্যবিত্ত সমাজ, শিক্ষিত সমাজ, তাদের নীরব সমর্থন ছাড়া হিটলার এটা করতে পারতেন না। আজকে এই ভয়ানক বিপর্যয়ের মধ্যেও যাদের নাম রয়ে গেল এবং তাদের মধ্যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তাদের যে উল্লাস আমরা লক্ষ্য করেছি, যে অন্যকে অপর ভাবা এবং তার নামের ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ তৈরি করা, এটাও কিন্তু ইতিহাসে লেখা থাকবে। এটাও যেমন লেখা থাকবে যে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, এটাও যেমন ইতিহাসে লেখা থাকবে সমস্ত রাজনৈতিক দল। আমরা বিজেপিকে বলছি তারা এটার মূল প্লেয়ার, কিন্তু বাকিরা কিন্তু আপনি মনে করে দেখুন এই সমাধান না হওয়ার পরেও যেদিন নির্বাচন ঘোষণা হলো তার 48 ঘন্টার মধ্যে সমস্ত রাজনৈতিক দল আনন্দের সঙ্গে তাদের ভোটার লিস্ট, তাদের প্রার্থী প্রার্থী তালিকা। তালিকা প্রকাশ করে দিয়েছে। কিন্তু এই লোকগুলোর কথা ভাববার আজকে কেউ নেই এবং আরেকটা তারা বিষয়ে লড়ছে। হ্যাঁ, সুমনবাবু ইন্টারাপ্ট করছি, যে রাজনীতির কারবারিরা ভোটের আগেই মানুষগুলোর কথা ভাবলো না, যাদের ভোট ব্যাংক মনে করে, যাদের ভোটে তারা ক্ষমতায় আসে, তো ভোট হয়ে গেলে এদের কথা ভাববে? দেখুন আমার তো মনে হয় না, আমার যেটা মনে হয় যে এইটা গোটাটাই মানে একটা অনিশ্চয়তার ব্যাপার তৈরি হয়েছে। আপনার ক্ষমতা আছে বা কোনো রাজনৈতিক দল হয়তো কিছু তৈরি করবে, কিছু হেল্পলাইন তৈরি হয়েছে, আমার তাতে কোনো আপত্তি নেই। আপনার সঙ্গে এর আগের বার যখন কথা হয়েছিল তখন এই কথা হয়েছিল যে দিল্লি যাওয়া, এবং তারপরে তো সেটা বিরাট বড় একটা ঘটনা হয়ে গেল, একাধিক মামলা হলো। কিন্তু গোটা বিষয়টাতে অন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সমস্যা হচ্ছে যে তারা এসআইআর এর প্রায়োগিক দিক নিয়ে চিন্তিত। আর আমরা এটাকে মানে আমাদের এটা বোঝা উচিত যে এসআইআর ইটসেলফ একটা ফ্যাসিবাদী প্রজেক্ট।
এই প্রজেক্ট কখনো মানুষের অধিকারকে স্বীকার করে না। কিছুদিন আগে নির্মলা সীতারামনের স্বামী একটা কথা বলেছেন, এবং খুব গুরুত্বপূর্ণ কথা, যে এতদিন পর্যন্ত জনগণ ঠিক করতো সরকারকে, এখন সরকার ঠিক করছে যে কে ভোট দেবে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, এবং এটাকে আমরা কি বলতে পারি, মানে এরকমও বলতে পারি যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এই ধরনের আগ্রাসন রাষ্ট্র তার নিজের নাগরিকদের উপর চালাতে পারে, এইরকম অভিজ্ঞতা ভারতের সাংবিধানিক ইতিহাসে কখনো আমরা দেখি। এই পুরো এসআইআর পর্বে সুপ্রিম কোর্টের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্টের ভূমিকা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশাজনক। দেখুন, আর কদিন পর ভোট, সবকিছুতে দুটো করে ভার্সান আসছে। একদিকে পশ্চিমবঙ্গের যিনি সিও আছেন, নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন, তিনি বলছেন যে 6 তারিখ পেরিয়ে গেছে, ভোটার লিস্ট চূড়ান্ত হয়ে গেছে। সর্বোচ্চ আদালত থেকে এই একটা বক্তব্য এসছে যে ট্রাইব্যুনালে যারা পাশ করবে, মানে এখন তো পাশ ফেলের মতো গল্প হয়ে গেল, তাদের নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না এটা আদালত ঠিক করবে। এখন কথা হচ্ছে, আমাদের যেটা সবচেয়ে বক্তব্য, যে এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু কেন এই বিষয়টা ফয়সালার মধ্যে আনা হচ্ছে না বা চিন্তনের মধ্যে আনা হচ্ছে না, যে আমাদের যে জনপ্রতিনিধিত্ব আইন আছে তাতে এটা আছে যে যদি কোনো কারণে ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা থাকে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয়, তাহলে যে পুরনোটা আছে সেটা দিয়ে ভোট হোক, তারপরে এটার ফয়সালা হোক। মানে এইটা কি কারোর উদ্দেশ্য? মানে এটা আমাদের প্রশ্ন করতে হবে যে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে বা একটা বিশাল সংখ্যক মানুষ যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট না দিতে পারে, তার কি কোনো পরিকল্পনা হচ্ছে? আর রাখার তো কোনো দরকার নেই, ডেটাই পরিষ্কার যে মুসলিমদের নাম বেশি বেশি করে বাদ গেছে, আমরা অল্ট নিউজের রিপোর্ট দেখেছি। একদম একদম, এবং তার বাংলা অনুবাদ আপনারা বার করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আরেকটা জিনিস এটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে যেটা আমি বারবার বলছি, যে প্রায়োগিক দিকের উপর যদি আপনি আপনার ফোকাসটা রাখেন, মুশকিল হবে। কারণ আজকে সব দিক দিয়ে যে পুঁজির সংকট, আন্তর্জাতিক যে সংকট, যত বেশি লোককে, দেখুন সোজা কথা হচ্ছে কারুর ক্ষমতা নেই এদেরকে অন্য দেশে পাঠানো, সেটা সবাই জানে। কিন্তু আপনি যদি এদের ডি ভোটার করেন, তাহলে প্রথম কথা আপনি নিজেই বললেন যে এদের পেছনে এদের যা প্রাপ্য, সম্রাট চৌধুরী রেশনের কথা বলেছে, কেউ ভাতার কথা বলবে, তাদেরকে যদি আপনি এই আপনার মেকানিজমের বাইরে সরে যেতে পারেন, তাহলে এদের ব্যাপারে রাষ্ট্রের দায় খতম। এবং সৌরভবাবু, প্রচুর মানুষ তো পরিযায়ী শ্রমিক এই মুর্শিদাবাদ মালদা বেল্টে, তো তারা যখন বিভিন্ন জায়গায় কাজে করতে গেছে, আমরা গত কয়েক মাসে দেখেছি ইতিমধ্যেই বাংলাদেশি সন্দেহে তারা নানাভাবে আক্রমণের শিকার হয়েছে। আজকে যদি তারা ডিভোটার হয়ে যায়, তাহলে কতটা আক্রমণ নেমে আসবে তাদের প্রতি? অবশ্যই, এবং আমরা যেটা আশঙ্কা করেছিলাম, দুর্ভাগ্য এটাই যে একটা রাজনৈতিক দল পরিকল্পনা করছে, কিন্তু তাকে গ্রাসরুট লেভেলে প্রতিরোধ করার ক্ষমতা যারা এসআইআর এর বিরোধিতা করছে, অন্তত কাগজে কলমে বডি ল্যাঙ্গুয়েজে করছে, তাদের পস্টারে করছে, সেখানে কিন্তু তারা কোনো এমন কোনো আন্দোলনের কথা ভাবলো না। দেখুন, আমি আপনাকে একটা মানে সিচুয়েশন ভাববার জন্য অনুরোধ করব। সেটা হচ্ছে যে যেদিন ইলেকশন হলো, মানে ঘোষণা হলো, তারপর যদি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এটা বলতো যে যতক্ষণ না পর্যন্ত এই ঝুলে থাকা ভোটারদের ফয়সালা হবে না, ততদিন পর্যন্ত এই নির্বাচন স্থগিত রাখা হোক, আমি আপনাকে এটা বলতে পারি, সেটা হচ্ছে যে এরকম পরিস্থিতি যদি হতো, তাহলে কিন্তু এটা একটা অন্য ধরনের রাজনীতিকে জন্ম দিতে পারত। আমাদের ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক রাজনীতির একটা অগ্নি পরীক্ষা হতো, এবং আমি নিশ্চিত যে এইটা করার মতো ক্ষমতা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু তারা করলো না। কারণ হচ্ছে যে তাদের যাবতীয় ভাবনাটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত এখানে। এবং উল্টোটাও দেখুন, উল্টোটা হচ্ছে যে এই অবস্থায় আমি আপনি বা একটা সাধারণ লোক, সে তার মতো করে যদি বিক্ষোভ করে, সেগুলোকে দেশদ্রোহীর নাম করে আমরা চিহ্নিত করে দিচ্ছি, কিন্তু একবারও ভাবছি না যে যে অঞ্চলগুলোতে এই বিক্ষোভটা হয়েছে তার ম্যাথমেটিক্সটা কি আছে। আজকে তো আপনাদের চ্যানেলেও বেরিয়েছে, সমস্ত জায়গায় বেরিয়েছে যে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে আক্রমণ করা হচ্ছে, একটি নির্দিষ্ট সংখ্যালঘুদের, এবং আরো নির্দিষ্ট করে বললে মুসলমানরা আক্রান্ত হচ্ছে।
আজকে মতুয়ারা আক্রান্ত হচ্ছে, আজকে মহিলারা আক্রান্ত হচ্ছে, আজকে ট্রান্সজেন্ডাররা আক্রান্ত হচ্ছে, তাহলে তাদের হয়ে বলবার কিছু নেই। এই পলিটিক্যাল ভ্যাকামটা, এই রাজনৈতিক শূন্যতাটাও কিন্তু এসআইআর এর একটা খুব বড়ভাবে আমাদের সামনে নিয়ে আসলো। আলটিমেটলি আপনারা কি মনে করছেন এই এসআইআর কতটা প্রভাব পড়বে ভোটে? আলটিমেটলি আপনারা কি মনে করছেন এই এসআইআর ভোটে কতটা প্রভাব ফেলবে? যথাসম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সৌম্যবাবু, অসংখ্য ধন্যবাদ। আপনি বিস্তারিতভাবে বললেন, আমাদের এতটা সময় দিলেন। আর আপনাদেরকেও ধন্যবাদ এতটা সময় দিয়ে আমাদের সাক্ষাৎকার শোনার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করছেন এই এসআইআর গণতন্ত্রের জন্য কতটা নিন্দার, কত বড় আঘাত?